বা এই ধরনের মানে জঘন্য চিকিৎসা পরিষেবা দুর্ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কি হচ্ছে? আমরা সবাই জানি যে এই বারাসাত হাসপাতালে এর আগেও এরকম ধরনের অনেক ঘটনা ঘটেছে, এবং এটা অনেক ঘটনা নিয়ে আমরাও খবর করেছি, আপনারাও খবর দেখেছেন। সেখানে আবারও আমার সাথেও ঠিক এই ধরনের অমানবিক কাজ করা হলো। এবং এটা নিয়ে আমি যখন বাড়ি আসার দুদিন পর ফেসবুকে এটা নিয়ে প্রতিবাদ করি, আমার সাথে এই ধরনের অমানবিক মানে ব্যবহার এবং এই ধরনের যে বাজে পরিষেবা দেওয়া হয়েছে, যে গাফিলতি, একটা ওয়ার্ড অন্য ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা ওয়ার্ডে যেখানে আমার যাওয়ার কথা, যে ট্রিটমেন্টের দরকার সেটা না করে এবং বিনা ট্রিটমেন্টে ফেলে রাখা হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ করায় সেই পোস্টে এসে বারাসাতের সুপার মানে সুব্রত মণ্ডল লিখছেন, আমি একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, আমার কথায় যেন কেউ বায়াস না হয়। তাহলে এখানে আমার প্রশ্ন, উনি কি আমার ডায়াগনোসিস করেছেন? না, আমি যতদূর জানি উনি একজন সাধারণ মেডিকেল ডক্টর, উনি কি সাইকিয়াট্রিস্ট? কাউকে ওপেন ফোরামে এসে ওনার কাউকে সাইকিয়াট্রিক পেশেন্ট বলার কি কোনো অধিকার আছে? আইনতভাবে কি উনি ওটা বলতে পারেন, না বলা যায়? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আচ্ছা, আজকের আমরা খুব বেদনা বিধুর একটা খবর দেখাতে চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই আওয়াজ উঠেছিল আজ থেকে কয়েক মাস আগে। এই আওয়াজটা তুলেছিল একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ইন্দ্রাণী সেনগুপ্ত। ইন্দ্রাণী সেনগুপ্ত বা মার্থার ইন্দ্রাণী, যিনি খ্রিস্টান ধর্মাবলম্বী একজন মেয়ে ছিল এবং খুব সততার সঙ্গে সে হাইলাইট নিউজ এক্সপ্রেস বলে একটি খবর তুলে ধরত, প্রচার করত। এই মেয়েটি কয়েকদিন আগে মারা যায়, আপনারা দেখেছেন, আমরা সেই ভিডিওটা দেখিয়েছিলাম তার ঘরে গিয়ে, যে আগের দিন মারা গেছে, পরের দিন প্রায় দুপুর হয়ে গেছে, তখনও পর্যন্ত তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়নি। আমরা গিয়ে সেই খবর দেখিয়েছিলাম। তো দমদমের দিকে থাকেন একটা দিদির নাকি খুব রাগ হয়েছে, যে কেন আমরা ওই রকম ডাইরেক্ট সরাসরি কেন তুলে ধরেছি, আমরা নাকি টিআরপির জন্য তুলে ধরেছি, হ্যান ত্যান এসব বলছেন আর কি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট দিয়েছিলেন। আমরা এর জন্য কিছু মনে করিনি, কারণ এটাই আমাদের কাজ। কি কাজ? আমরা তার যে ভিডিও তুলে ধরেছি, তার মার বক্তব্য তুলে ধরেছি, কোথাও আমরা তার কোনো অশ্লীলতা প্রকাশ পায় সেটা কিন্তু আমরা করিনি। কিন্তু আমাদের কাছে এমন প্রমাণ আছে, আমরা সেই প্রমাণ আপনাদেরকে তুলে দিতে পারি, দেখাবো আমরা আপনাদের, যে আজকালকার এই ধরনের দুই একটা মেয়ে আমরা খুব অবাক হয়ে যাই। সকলে নয়, ইন্দ্রাণীর মতন এরকম মেধাবী মেয়েরা রয়েছে। দুই একটা মেয়ে হাতে একটা বুম নিয়ে আর একটা দামি মোবাইল নিয়ে বাড়ি থেকে সাংবাদিকতার নাম করে বেরিয়ে তারপর সোজা চলে যায় হোটেলে গিয়ে সেখানে গিয়ে যা হয়, আমাদের কাছে কিন্তু ভিডিও নিয়ে আমরা কথা বলছি, প্রয়োজন হলে আমরা সেই ভিডিও দেখাবো। তো ওই দিদিটার খুব রাগ হয়েছে না, রাগ হওয়ার কারণ আছে। কারণ আমাদের কাছে যেটা খবর আছে, দিদি নাকি বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পরে তারপরে লোককে ফাঁদে ফেলে দিদির একটু টাকা তোলার অভ্যাস আছে। সেই জন্য দিদির সঙ্গে আগে একজন মেধাবী সাংবাদিক ছিল, সে দিদির সঙ্গ ছেড়ে দিয়েছে। আরও অনেক কিছু আছে, আমাদের আজকের খবরের বিষয় সেটা নয়। আজকের খবর আমরা দেখাতে চাই যে ইন্দ্রাণী সেনগুপ্ত যখন বেঁচে ছিলেন, তার ওপর যখন বারাসাত হাসপাতালের নৃশংস অত্যাচার করেছিলেন এই হাসপাতাল সুপার, একটা মেয়েকে যার গাইনোকোলজিক্যাল সমস্যা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সার্জিক্যাল ফিমেল ওয়ার্ডে, এবং তার চিকিৎসায় ভুল হয়েছিল। সেই চিকিৎসায় ভুল হওয়ার পরে সেটার প্রতিবাদ করার জন্য তাকে হাসপাতাল সুপার সোশ্যাল মিডিয়ার মধ্যে লিখেছিলেন ইনি সাইকিয়াট্রিক পেশেন্ট, এনার উপরে কিছু করার দরকার নেই। কোথায় ছিলেন দমদমের দিদি তখন? খুব বড় বড় বাতেলা মারছেন। কোথায় ছিলেন তখন? ওনার নাকি আমাদের এইসব খবরে নাকি এফেক্ট করে না, উনি খুব এফেক্টফুল লোক। কাদের খবর এফেক্ট করে? কাদের খবর এফেক্ট করে? একটা মেয়ে মরে পড়ে রয়েছে, তার খবরটা তুলে ধরা হয়েছে, তারপর তার বডি খ্রিস্টান চার্চ থেকে এসে কফিনে করে নিয়ে গেছে, এলাকার কাউন্সিলর এসছে, উনি বলছে এটা নাকি
অসম্মান করা হয়েছে, ওনাকে কেন খবর দেয় না? আপনি কে হরিদাসী যে আপনাকে আমরা খবর দিতে যাব? আদর্শ তিতুমির পত্রিকা ভারত সরকারের আরএনআই প্রাপ্ত একটা সংবাদপত্র। তারা কি সংবাদ করবে না করবে আপনার মতন এরকম ভুইফোর মহিলার থেকে জেনে করবে? একটু বলতে হলো। এবার এই ইন্দ্রাণীর যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম দিন থেকে আমরা ছিলাম। ইন্দ্রাণীর মায়ের অভিযোগ আপনারা শুনেছেন, ওর মা কী অভিযোগ করেছিলেন আমাদের কাছে। আমাদের বারাসাত প্রেস ক্লাবের সেক্রেটারি প্রদীপ্ত ভট্টাচার্য, সহসভাপতি মাফজুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ নীতি বিকাশ ঘোষ, অমৃতনাথ পত্রিকার সম্পাদক অনন্ত চক্রবর্তী, এরা সবাই আমরা তার পাশে ছিলাম। ইন্দ্রাণী মৃত্যুর আগে যে জবানবন্দি দিয়ে গেছিল, সেই জবানবন্দিটা আপনারা শুনুন, যেটা কিন্তু একমাত্র আমাদের তিতুমিরের কাছে রয়েছে, দিদির কাছে কিন্তু নেই, আমাদের কাছে রয়েছে। আমরা পরে দেখব দিদির খোঁজখবর আমাদের কাছে কিছু আসছে দিদি সম্পর্কে। আমরা একটা কথা বলেছি যে সাংবাদিকতা যারা করেন তাদের স্বচ্ছতার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। সে যেই হন না কেন, আমাদের বিরুদ্ধে প্রচার করতে পারেন, কিন্তু আমরা তথ্য পেলে আমরা তুলে ধরবই। আমরা দেখাবো এরপরে আপনাদের যে কিভাবে বাড়ি থেকে ফেসবুকে চ্যানেল খুলে বাড়ি থেকে সাংবাদিকতার নামে বেরিয়ে এসে হোটেলে গিয়ে কী করে। যদি আমরা না দেখাতে পারি, সেদিন আপনারা আমাদের চ্যানেলকে আপনারা দেখবেন না। আমরা দেখাবো পরের পর্বে। এই পর্বে আপনারা ইন্দ্রাণীর কথাগুলো শুনুন। আচ্ছা, সত্যি কি ইন্দ্রাণী বিচার পাবে না? সে তো মারা গেল, তার মৃতদেহ খ্রিস্টান চার্চে রাখা রয়েছে, কিন্তু ইন্দ্রাণী যে অভিযোগ করেছিল যে তার গাইনোকোলজিক্যাল সমস্যা, তাকে সাইকিয়াট্রিস্ট তকমা দেওয়া হয়েছে, তার বৃদ্ধা মা খুব কষ্টে রয়েছে। তাই আমরা আবার ইন্দ্রাণীর সেই বক্তব্যটা কিন্তু আমাদের কাছে ছিল, সেদিন তিনি কি বলেছিলেন, আমরা সেই বক্তব্যটা তুলে ধরছি। এই বক্তব্যটা তুলে ধরার পরে আপনারা বক্তব্যটাকে শুনুন। আমি ইন্দ্রাণী সেনগুপ্ত, পেশায় একজন সাংবাদিক, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে আমি খুবই অসুস্থ। গত 12/7/2024 তারিখে অসহ্য তলপেটে যন্ত্রণা, পা অবশ হয়ে যাওয়া এবং কোমরে যন্ত্রণা এবং পিরিয়ডসজনিত কারণে অসুস্থ অবস্থায় আমাদের বারাসাত জেলা হাসপাতালে যাই এবং সেখানে গিয়ে আমি সুপার স্যার যিনি রয়েছেন ডক্টর সুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন যে ইমিডিয়েট তুমি এমার্জেন্সিতে দেখিয়ে ভর্তি হয়ে যাও। কিন্তু সেই অবস্থায় আমি যখন এমার্জেন্সি বিভাগে ভর্তি হতে যাই, সেখানে আমার কোনো রকম পরীক্ষা নিরীক্ষা, মানে কোনো টেস্ট, কোনো রকম কোনো আমাকে যাচ করা যা কিছুই না করে শুধুমাত্র কিছু কথা শোনেন, পুরো কথাও আমার শোনা হয় না। মানে পেটে ব্যথা হচ্ছে, বমি আসছে আর পিরিয়ডসের সমস্যা, এটা শোনার সঙ্গে সঙ্গে আমার মা, মানে আমি আমার মা থাকি, আমার বাড়িতে কোনো ছেলে নেই, আমার মাই আমাকে নিয়ে গেছিলেন সেই মুহূর্তে, কাউকে পাওয়া যায়নি বলে। কিন্তু এতই অসহ্য যন্ত্রণা যে আমার পেট কেটে পড়ে যাচ্ছে, আমি অসহ্য যন্ত্রণা চেঁচাচ্ছি, যেন মানে মৃত্যু সমতুল্য যন্ত্রণা আমি ভোগ করেছি সেই মুহূর্তে। আমি এই মুহূর্তে হয়তো বলে বোঝাতে পারছি না। সেই মুহূর্তে আমাকে যখন নিয়ে যাওয়া হয় এমার্জেন্সিতে, আমার মাকে ঠিক একটা কাগজে লিখে লিখে আমার মাকে ধরিয়ে দেওয়া বলা হয় টিকিট করে আসতে। টিকিট করে আসার পরে আমাকে সঙ্গে সঙ্গে ওই হুইল চেয়ারে বসিয়ে আমাকে সার্জিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। এবং সেই মুহূর্তে আমি যে পরিস্থিতিতে ছিলাম, আমাকে কোথায় পাঠানো হচ্ছে, আমার কি হচ্ছে, আমার কোনো জ্ঞান বা সেই সময় সেটা নিয়ে কথা বলার মতন শারীরিক বা মানসিক কোনো রকম পরিস্থিতি আমার ছিল না। সেই অসহ্য যন্ত্রণা নিয়ে যখন আমাকে সেই দুপুর 3টের সময় ভর্তি করা হয়, আমার বেড নম্বর ছিল 33 সার্জিক্যাল ওয়ার্ডে, ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে। যন্ত্রণায় আমাকে শুধু কিছু ইঞ্জেকশন পুশ করা হয় এবং সেই সময় থেকে আমাকে টানা হসপিটালে ফেলে রাখা হয় বেডে। কোনো ডাক্তার আসে না। আর আমার মা বারবার করে গিয়ে যখন নার্স ডাক্তারদের বলতে থাকে, ওখানে যিনি স্টাফ ফিজিশিয়ান ছিলেন এবং যারা নার্সরা ছিলেন, তাদের কাছে গিয়ে আমার মা যখন যন্ত্রণায় ছটফট করছে দেখে বলতে থাকে, তখন এসে মাঝে মাঝে কয়েকটা করে শুধু পেন কিলারের ইঞ্জেকশন আমাকে দিয়ে যাওয়া হয়।
রাত 8:30টার সময় এক সার্জিক্যাল ডাক্তার আসেন এবং তিনি তাকে আমার সিমটম শুনতে চান। এই সিমটম শোনার পর তিনি আমাকে বলছেন যে তোমাকে এখানে কে ভর্তি করেছে, তুমি তো এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য তোমার সিমটম নয়, তোমাকে এই মুহূর্তে গাইনি ডিপার্টমেন্টে যাওয়া দরকার। তো আমি তাকে বললাম, স্যার আমি আপনাকেও যেরকম সিমটম বলেছি, আমি এমার্জেন্সিতেও আমার সেই কথাটাই বলেছি, ওনারা আমার কথাটা পুরোপুরি যদি না শুনে থাকেন, সেটা তো স্যার আমার সেই সময় সেই মুহূর্তে সেই রকম ক্ষমতা ছিল না যে সেটা নিয়ে তর্ক বিতর্ক করব। তো বলছে উনি নিজে ছিছি করছেন এবং নিজে বলছেন যে এখানে এরকমই ট্রিটমেন্ট হয়, তোমাকে এমার্জেন্সি থেকে নিশ্চয়ই কোনো ডগির ডাক্তার এখানে পাঠিয়েছে, কারণ তোমার উচিত হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে গাইনি ট্রিটমেন্ট, তোমার সমস্যাটা গাইনি। ইভেন আমি চাইলে তোমাকে গাইনির ওষুধ লিখে দিতে পারি, কিন্তু যেহেতু এখানে এই মুহূর্তে গাইনি অ্যাভেলেবেল আছে, তাই আমার ডিপার্টমেন্ট নয়, আমার রোগী তুমি নও, তাই আমি এটা প্রেসক্রাইব করতে পারি না, কারণ এর একটা প্রোটোকল আছে। ফলে উনি সঙ্গে সঙ্গেই সেই প্রেসক্রিপশন বা কাগজ যা ওনাদের কাছে ছিলেন ডাক্তারি, সেখানে রেফার করেন এবং ওখানে যিনি স্টাফ ফিজিশিয়ান তাকে রীতিমতন অর্ডার দেন যে এই মুহূর্তেই এই মেয়েটিকে, কোনো অবস্থা খুব খারাপ, কারণ ব্লিডিং বন্ধ হচ্ছে না, ওনাকে এই মুহূর্তেই গাইনিতে রেফার করতে হবে, এই মুহূর্তে গাইনি যিনি রয়েছেন তাকে ডেকে নিয়ে আসার জন্য। কিন্তু কোনো কোনো উচ্চ বাচ্চা হয় না এবং সঙ্গে সঙ্গে একটা পেন কিলার দিতে বলে। অসহ্য যন্ত্রণায় আমি তখন ছটফট করছি, চিৎকার করছি, কাঁদছি যন্ত্রণায়, কিন্তু কোনো ওষুধ আমাকে দেওয়া হয় না। মানে ইঞ্জেকশন 8:30টায় বলে যাওয়ার পর আমি 10:30টার সময় একটা ইঞ্জেকশন পাই, কিন্তু ডাক্তার আসে না। এবং আমার মা বারবার করে যখন সেই নার্সদের কাছে গিয়ে বলেন যে গাইনি কখন আসবেন, গাইনি ডাক্তারকে কখন পাঠানো হবে, উনি বলে দিলেন যে আমাকে মেয়েকে গাইনি ওয়ার্ডে শিফট করার জন্য, কিন্তু তিনি বলে যাওয়ার পরও কোনো গাইনি ডাক্তার আসেনি। নার্সদের কাছে জিজ্ঞেস করায় উনিরা বলছেন আসছেন, ফোন করেছি, আসবেন করতে করতে 12টা বাজে। তখনও যন্ত্রণায় ছটফট করছি দেখে আমার মা, মানে প্রচুর ব্লাড ভাঙছে তখনও আমার প্রচুর পরিমাণে, যে আমার পিরিয়ডস চলছে সেটা বন্ধ হচ্ছিল না, টানা বহুদিন ধরে চলছিল, এবং সেটা কোনো না কোনো পেটের সমস্যার জন্য হচ্ছে, সেটাই সন্দেহ করেছেন ডাক্তার। তো সেই জন্যই গাইনিতে আমাকে রেফার করেছিলেন। কিন্তু এত কিছু জানার পরও তারা নীরব। সেই হাসপাতাল কর্তৃপক্ষ, মানে সুপারের সঙ্গে যোগাযোগ করেছি, তিনিও নীরব, তার থেকেও কোনো রকম কোনো সহযোগিতা পাইনি, ডাক্তার নার্সদের থেকেও পাইনি। যে গাইনি রয়েছেন ওই সময় ওই বারাসাত হাসপাতালে, যিনি ছিলেন গাইনি ডিপার্টমেন্টের, তার কোনো পাত্তা পাওয়া যায়নি। রাত 12টার সময় বলছেন নার্সরা যে আজকে আর গাইনি আসবে না। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবু আমি বলছি, গাইনি বাড়ি চলে গেছেন। তারপরও মা যখন তাকে অনুরোধ করছেন, আমার মাকে যা তা নয় বলে মুখ করছেন, করার পরে বলছে যে আপনার মেয়ের জন্য কি আমরা ডাক্তারকে বাড়ির থেকে গিয়ে তুলে নিয়ে আসবো? এটা কি কোনো মুমূর্ষু রোগীর জন্য সঠিক স্বাস্থ্য পরিষেবা বলে মনে হয়? একটা বারাসাত জেলা হাসপাতাল এখন মেডিকেল কলেজে পরিণত হয়েছে, যা নিয়ে দিকে দিকে এত খবর, এত কিছু, এবং আমরা নিজেরাও সেটা নিয়ে খবর করেছি, যাতে মানুষ সঠিক পরিষেবা পায় বা পাচ্ছে, সাধারণ মানুষের চিকিৎসা যাতে ভালোভাবে হয়, সব মানুষই যাতে সেখানে গিয়ে এটা চিকিৎসা করতে পারে। কিন্তু এটা কি আদৌ চিকিৎসা পরিষেবা বলে মনে হয়? প্রথমত একটা ভুল ডিপার্টমেন্টে আমাকে ভর্তি করা হয়েছে, সেখান থেকে রেফার করা ডিপার্টমেন্টে আমাকে পাঠানো হয়নি। ইভেন রাত 1টা পর্যন্ত কোনো ডাক্তার আসেনি। যখন অসম্ভব যন্ত্রণায় চিৎকার করছি, তখন ফোন করে ডেকে জোর করে প্রায় নিয়ে আসা হয়েছে একটা অল্প বয়সী ছেলে, গাইনি ডাক্তার হিসেবে। তিনি 1:30 নাগাদ আসেন, আর আমার যন্ত্রণা সহ্য করতে পারছি না দেখে উনি কিছু ইঞ্জেকশন আর ওষুধ লেখেন, কিন্তু এমন ইঞ্জেকশন আর ওষুধ লিখেছিলেন যেটা সারা বারাসাতে সেই মুহূর্তে খুঁজে পাওয়া যায়নি। এবং আমাদের চার্চের একজন ফাদার রয়েছেন, পরিতোষ বালা, উনি অনেক হেল্প করেছেন, এবং উনি সেই সময় মধ্যমগ্রাম থেকে কিছু ওষুধ নিয়ে আসেন, কিন্তু সেই জীবনদায়ী যে ইঞ্জেকশনগুলো দরকার ছিল সেই মুহূর্তে, আমি জানি না সেটা কী বেসিসে ছিল, সেটা ডাক্তাররাই জানেন, কিন্তু সেই ইঞ্জেকশনগুলো পাওয়া যায়নি। এবং সেটা আসার পরে যখন ডাক্তারকে জানানো হয়, ডাক্তারকে বলছে না পাওয়া গেলে কিছু করার নেই, সকালে যদি পাওয়া যায় তখন দেওয়া যাবে।
এটা কি কোনো চিকিৎসকের কথা হতে পারে? ইভেন বারবার নার্সদেরকে বিরক্ত করছে বলে আমার মাকে একজন ডাক্তার বলছে নার্সদের, ওই পাগলের সাথে কথা বলবেন না। একজন মুমূর্ষ রুগী চোখের সামনে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তার পরিবার কি করতে পারে? তার পরিবার ডাক্তারের কাছে যাবে, না তখন তার সন্তানের সুস্থতার জন্য সে পুলিশের কাছে যাবে, থানায় যাবে বা শ্মশানে যাবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কার কাছে যাবে? একজন ডাক্তারের কাছে, একজন নার্সের কাছে চিকিৎসার জন্যই তো একজন পরিবারের লোক, একজন বাড়ির লোক গিয়ে আকুতি মিনতি করবে। সেটাই আমার মা করেছে, সেটা নাকি আমার মা পাগলামি করছে। ভালো কথা, অনেক চেষ্টা করে যখন আমি আমার যন্ত্রণা সহ্যের বাইরে চলে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করতে হচ্ছে যন্ত্রণায়, তখন নার্স ডাক্তার বলছে আপনার মেয়ের জন্য কি আমরা রাতে ঘুমাতে পারবো না? তাহলে আমার প্রশ্ন, একজন গাইনি পেশেন্টকে কি করে সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়? আর এই ধরনের পরিস্থিতিতে কর্তব্যরত হাসপাতাল কর্তৃপক্ষ কোথায়? কেন তিনি কোনো দায়িত্ব নিলেন না? বারবার ফোন করা সত্ত্বেও ফোন নট রিচেবল করে দেওয়া হলো, তাতে ফোন করে বিরক্ত করা হচ্ছে বলে। আর হাসপাতালে ডাক্তাররা, নার্সরা রাতে ডিউটি করতে কি এসে ঘুমানোর জন্য, নাকি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য অসুস্থ মুমূর্ষ রুগীদের পাশে দাঁড়ানোর জন্য তারা মাস গেলে মাইনে পায়? হাসপাতাল কর্তৃপক্ষকে সবটা জানানোর পরও তার কোনো হেলদোল, কোনো হেল্প আমরা পাইনি। হাসপাতাল আধিকারিক সে সময় কোনো সহযোগিতা করেইনি। উপরন্তু যাকে রেফার করা হয়েছিল, মানে আমাকে যে রেফার করা হয়েছিল গাইনিতে, পরের দিন 13 তারিখ সকালে আমাকে ডিসচার্জ করে দেওয়া হয়, এবং রাতে আমি যন্ত্রণায় চেঁচাচ্ছি, তাদের ঘুম হচ্ছে না বলে এমন ঘুমের ওষুধ দেয় যে সকাল থেকে আমি 3 দিন ঘুমিয়েছি। পরের দিন বাড়ি আসা পর্যন্ত আমি মাথা তুলতে পারছি না, আমার শরীর পুরো অসাড়, শরীর ছেড়ে দিয়েছিল। সেখানে না আমাকে স্ট্রেচার দেওয়া হয়েছিল, না আমাকে কোনো মানে আপনার গাড়ি দেওয়া হয়েছিল যেটাতে করে ঠেলে নিয়ে যাওয়া হয়, যে মানে ট্রলি বা স্ট্রেচার যেগুলোতে মানে বসিয়ে নিয়ে যাওয়া হয়, যে গাড়িগুলো, চেয়ারগুলো, কিছুই আমাকে সেই মুহূর্তে দেওয়া হয়নি। আমাকে বাড়ির লোক কোনো রকমে ধরে নিয়ে গেছে, এবং সারা রাস্তায় আমি বমি করতে করতে ঘুমাতে গেছি। বাড়ি এসেছি তখন আমি প্রায় মৃত অবস্থায়। তাহলে আমার প্রশ্ন, যে আজকে যদি একজন সাংবাদিক জানা সত্ত্বে আমার সাথে এই ধরনের ব্যবহার, এই ধরনের স্বাস্থ্য পরিষেবা বা এই ধরনের মানে জঘন্য চিকিৎসা পরিষেবা দুর্ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কি হচ্ছে? আমরা সবাই জানি যে এই বারাসাত হাসপাতালে এর আগেও এরকম ধরনের অনেক ঘটনা ঘটেছে, এবং এটা অনেক ঘটনা নিয়ে আমরাও খবর করেছি, আপনারাও খবর দেখেছেন। সেখানে আবারও আমার সাথেও ঠিক এই ধরনের অমানবিক কাজ করা হলো, এবং এটা নিয়ে আমি যখন বাড়ি আসার 2 দিন পর ফেসবুকে এটা নিয়ে প্রতিবাদ করি, আমার সাথে এই ধরনের অমানবিক মানে ব্যবহার এবং এই ধরনের যে বাজে পরিষেবা দেওয়া হয়েছে, যে গাফিলতি, একটা ওয়ার্ড অন্য ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা ওয়ার্ডে যেখানে আমার যাওয়ার কথা, যে ট্রিটমেন্টের দরকার সেটা না করে এবং বিনা ট্রিটমেন্টে ফেলে রাখা হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ করায় সেই পোস্টে এসে বারাসাতের সুপার সুব্রত মণ্ডল লিখছেন, আমি একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, আমার কথায় যেন কেউ বায়াস না হয়। তাহলে এখানে আমার প্রশ্ন, উনি কি আমার ডায়াগনোসিস করেছেন? না, আমি যতদূর জানি উনি একজন সাধারণ মেডিকেল ডক্টর, উনি কি সাইকিয়াট্রিস্ট? কাউকে ওপেন ফোরামে এসে কাউকে সাইকিয়াট্রিক পেশেন্ট বলার কি কোনো অধিকার আছে? আইনতভাবে কি উনি ওটা বলতে পারেন? না বলা যায়? এটার কি কোনো প্রতিকার হবে? আজ মানুষ অসুস্থ হলে তাহলে কি বাড়িতেই মরে যাবে, বাড়িতেই মৃত্যুবরণ করবে, নাকি আদৌ যাবে? এরপরেও কি রাজ্যের মাননীয়া বলবেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা খুবই উন্নত? এই কি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো? আমার প্রশ্ন রইল। আমি জানতে চাইলাম একজন রুগী এবং একজন সাংবাদিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবেও, একজন সাংবাদিক হিসেবেও আমি জানতে চাই, আমি প্রতিকার চাই এই জেলা হাসপাতালগুলোর। শুধু আজ বারাসাত নয়, আমরা খবরে চোখ রাখলে জানতে পারবো যে প্রত্যেকটা জেলারই হাসপাতালগুলো কিন্তু আজকে এই দুরবস্থায় ভুগছে। আজকে আমরা যদি এরকম প্রথম সারির আমরাও যোদ্ধা,
ডাক্তার, নার্স, পুলিশ থেকে আমরাও কিন্তু প্রথম সারির যোদ্ধা। আজকে যদি আমাদের সাথে এরকম হয়, তাহলে যারা সাধারণ, অতি সাধারণ গরিব ঘরের মানুষ, যারা সুচিকিৎসার জন্য যাচ্ছে, তাদের সাথে কি ঘটছে, তারা কি পাচ্ছে। এবং ইভেন আমি যখন ওখানে ভর্তি ছিলাম, যারা আমার পরিস্থিতি দেখেছেন এবং শুনেছেন, আমার সাংবাদিক, আমি পরিচয় জানার পর তারা এসেছেন আমার কাছে তাদের সমস্যা নিয়ে বলতে, কিন্তু সেই মুহূর্তে আমি এমন পরিস্থিতিতে ছিলাম না যে তাদের ভিডিও করব বা তাদের কথা আমি রেকর্ড করব। কিন্তু তারাও এসে আমার কাছে তাদের সমস্যার কথা বলেছে। ইভেন পরের দিন আমাকে ডিসচার্জ করে দিয়েছে, আর তারা কিন্তু নিজেরা বন্ড দিয়ে বেরিয়ে গেছে। তাহলে কোথায় পরিস্থিতি আজকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, কোথায় দাঁড়িয়ে রয়েছে বারাসাত জেলা মেডিকেল হসপিটাল, যাকে মেডিকেল হসপিটালে আখ্যায়িত করা হলো, তার এই পরিস্থিতি, এই দুর্নীতি। আপনারা শুনলেন বক্তব্যটা। এবার একটা কথা এখানে শুধু বলতে চাই, আচ্ছা, ইন্দ্রাণী একটা স্বাধীন চেতা সাংবাদিক বা তার অনেক অর্থ রোজগার ছিল না বলে সে বিচার পাবে না? বারাসাত হাসপাতালের সুপার, তিনি প্রভাবশালী, 8-9 বছর ধরে একই হাসপাতালে রয়েছেন। ওখানকার কোনো নেতা গেলে তাদের চেয়ার ছেড়ে দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে তার 7 খুন মাপ। শুনুন ইন্দ্রাণীর বক্তব্য। ইন্দ্রাণী অভিযোগ জানিয়েছিল স্বাস্থ্য দপ্তরকে। স্বাস্থ্য দপ্তর সেই তদন্ত কোথায়? কোথায় সেই তদন্ত? আর একটা কথা মনে রাখবেন, যেখানে যত সাংবাদিকরা রয়েছেন, আমরা মনে করি তিতুমির, তাদের সকলের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে। তারা যখন যেখানে যে অবস্থায় বিপদে পড়বে না কেন, আমাদের কতটুকু ক্ষমতা আছে, কি আছে না আছে, আমরা ওসব চিন্তা করি না। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আমরা যারা আছি, আমরা পৌঁছে যাব আমাদের ক্যামেরা, আমাদের কলম নিয়ে, এবং সেখানে আমাদের যদি সমস্তটা দেখে শুনে মনে হয় যে সত্যিকারে তার উপর অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, আমরা কিন্তু নির্দ্বিধায় তার পাশে দাঁড়াবো। সেজন্য কোনো পুলিশ কেস, কোনো কোর্ট কেস, কোনো খুনের হুমকি কিছুই আমাদের দমাতে পারবে না। ইন্দ্রাণীর ঘটনায় বারাসাত প্রেস ক্লাব ইন্দ্রাণীর জন্য লড়ছে। আজকের সে মরে যাওয়ার পরেও আমরা বিচারের দাবি তুলছি। শুধু ইন্দ্রাণী সেনগুপ্ত একজন সাংবাদিক বলে নয়, এই ধরনের কোনো নিরীহ নিরপরাধ মানুষকে যদি ভুল চিকিৎসা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, তারপর যদি তাকে সাইকিয়াট্রিস্ট পেশেন্ট বলে সেই সোশ্যাল মিডিয়াতে রিমার্কস করেন হাসপাতাল সুপার, তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, লড়াই থাকবে। সেখানে যারাই তল্পিবাহকতা করুন না কেন, কোনো শক্তি আমাদের থামাতে পারবে না। এটাই হচ্ছে আমাদের শেষ কথা। আজকে ইন্দ্রাণীর সেই বেঁচে থাকাকালীন যে বক্তব্য আপনারা শুনলেন, শোনার পরে যদি আপনারা মনে করেন যে দেখুন সোশ্যাল মিডিয়ার এত শক্তি আছে, এই বারাসাত হাসপাতালের যে সুপার, যে ওকে পাগলিনী তকমা দিয়েছে, মানুষ মনে করলে কিন্তু এক মুহূর্তের মধ্যে এই হাসপাতালের সুপারকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারে। আমরা এই ভিডিও প্রকাশ করছি আপনাদের কাছে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের সঙ্গে আপনারা একমত, তাহলে ভিডিও বেশি বেশি করে ছড়িয়ে দিন। আমরা চাই এটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রী সহ গোটা বাংলা জেগে উঠুক এবং ইন্দ্রাণী সুবিচার পাক। ইন্দ্রাণী যে কফিনের মধ্যে তার মৃতদেহ শোয়ানো রয়েছে খ্রিস্টান চার্চের মধ্যে, সেখানে যেভাবে সে পড়ে রয়েছে, তার আত্মা শান্তি পাক। তার আত্মার শান্তির জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। দেখুন কিভাবে একজন সৎ নিরীহ সাংবাদিককে বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলা হলো। দেখুন সেই খবর।